আমরা আজকে যেটা করব VSEPR থিওরি। VSEPR থিওরি অর্থাৎ ভ্যালেন্ট শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অর্থাৎ ভ্যালেন্স বলতে যোজন, শেল বলতে কক্ষ। যোজন কক্ষে ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রন দ্বয়, জোড় অবস্থায় থাকা ইলেকট্রন, তাদের রিপালশন। অর্থাৎ যোজন কক্ষে ইলেকট্রন দ্বয়ের যে রিপালশন হবে সেই রিপালশনের থিওরি পড়ব। চেক। অনেক কম্পাউন্ড আমি দেখি না, আমরা দেখি নিঃসন্দেহে যার একটা লোন পেয়ার আছে, যেমন NH3 একটা লোন পেয়ার আছে, যেমন ওয়াটার দুটো লোন পেয়ার আছে, তাই তো? তো তাদের মধ্যে যে রিপালশন, কীরকম কী রিপালশন হতে পারে সেই সমস্ত ডিটেলস আমরা পড়ব। তো যার জন্য এটার নাম হয়েছে ভ্যালেন্ট শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR থিওরি। ক্লিয়ার? চল দেখা যাক। এক নম্বর দেখা যাক। প্রথমেই বলা হচ্ছে এই থিওরিতে, আজকের লেখাটা বেঁকে যাচ্ছে কেন রে? আজকে বলা হচ্ছে, প্রথম থিওরিতে বলা হচ্ছে LP-LP গ্রেটার দেন LP-BP গ্রেটার দেন BP-BP। কীরকম জিনিস লেখা হয়েছে? চট করে লিখে নে, তারপরে আমি ডিটেলস আলোচনা করব। LP বলতে লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ারের বাংলা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর BP হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়। একটা বন্ধনে আমরা জানি দুটো ইলেকট্রন থাকে, তাই না? তো কি বলা হচ্ছে এই থিওরিতে, যে লোন পেয়ারের মধ্যে যে রিপালশনটা হচ্ছে সেটা সব থেকে বেশি। তারপরে যে রিপালশনটা আমরা দেখতে পাচ্ছি লোন পেয়ার বন্ড পেয়ার। তারপরে একদম লিস্ট অ্যামাউন্ট অফ রিপালশন যেটা হচ্ছে বন্ড পেয়ার। ঠিক বললাম? তাহলে সব থেকে কার রিপালশন বেশি হলো? লোন পেয়ারের রিপালশন, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। ক্লিয়ার? তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখা যাক এটাকে। যখনই একটা এইখানে আমি কতগুলো থিওরি করব, প্রত্যেক থিওরির একটা স্টেটমেন্ট হবে এবং তার এক্সপ্লেনেশন হবে, এবং প্রতিটাই তোদের লিখতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমি যা যা লিখছি বোর্ডে, তোদেরকে কিন্তু তাই লিখতে হবে। লেখা যদি না লিখতে পারিস আমাকে আটকাবি, আমি ওয়েট করব, কিন্তু লিখতে তোদেরকে হবে। ক্লিয়ার? এখানে এক্সাম্পল নিচ্ছি আমি CH4 NH3 আর H2O, এই তিনটে এক্সাম্পল নিলাম। প্রথমে এই তিনটে যদি হাইব্রিডাইজেশন, আমরা পরে পড়বো হাইব্রিডাইজেশন ডিটেলসে, এখন শুধু মনে রাখার জন্য একটু মনে রেখে দেন। হ্যাঁ, হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন যদি দেখি আমি, এটার sp3 মানে CH4 এর sp3, NH3ও sp3, ওয়াটারও sp3, তিনটিরই হাইব্রিডাইজেশন শেপ। ক্লিয়ার? কিন্তু এবার যদি আমি দেখি বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ, CH4 এর ক্ষেত্রে কি 109 ডিগ্রি 28 মিনিট, NH3 এর ক্ষেত্রে কত 107 ডিগ্রি, ওয়াটারের ক্ষেত্রে কত 104.5 ডিগ্রি। তাহলে হাইব্রিডাইজেশন সেম ছিল, সংকরায়ন সেম ছিল, কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স হলো কি না? বেশ, তার সঙ্গে আমি যদি দেখি জিওমেট্রিটা একটু দেখে নিই। জিওমেট্রি অর্থাৎ কি বলে আকার, এটার ক্ষেত্রে কি হবে? টেট্রাহেড্রাল, চতুস্থলক। CH4 এর ক্ষেত্রে হলো টেট্রাহেড্রাল, NH3 এর ক্ষেত্রে হলো পিরামিডাল, ওয়াটারের ক্ষেত্রে হলো ভি শেপড or bent। ঠিক, ভি শেপড or bent। তো প্রশ্ন আসে যে তিনটেরই তো হাইব্রিডাইজেশন সেম, সংকরায়ন সেম, তাহলে বন্ড অ্যাঙ্গেল কেন ডিফারেন্স হলো? কেন জিওমেট্রিতে ডিফারেন্স হলো? তো সেই তিনটে আমাকে একটু এই তিনটের জন্য এই দুটো যে জিনিস বন্ড অ্যাঙ্গেলের জিওমেট্রি, সেটা একটু বুঝতে হবে। তো প্রথমে CH4 এ আসি। এই হচ্ছে CH4। আচ্ছা, কার্বনের কটা ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে রে?
কে কি করে বলিস রে, 5খানা কার্বন হচ্ছে কত, 6, 1s2, তারপর কি হবে 2s2 2p2, ভ্যালেন্স অরবিট কে 2, তাহলে 4টে ইলেকট্রন আছে, তাই তো? তাহলে ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন আছে, বন্ড করেছে কি কোভ্যালেন্ট, কটা বন্ড করেছে রে কোভ্যালেন্ট, 4টে। তাহলে আমরা জানি কোভ্যালেন্ট বন্ড হয় শেয়ারিং, পড়ে নিয়েছেন আমরা। তাহলে 4টে ছিল, 4টে পেলো, কতগুলো হলো, 8টা, সুন্দরভাবে স্টেবল হয়ে আছে, অকটেট পূর্ণ করে নিয়েছে। তো এইটা হচ্ছে যদি sp3 হয়, এটা জেনে রাখ, আমরা ডিটেলস পড়বো। sp3 যদি হাইব্রিডাইজেশন হয়, তার কিন্তু যদি কোনো লোন পেয়ার না থাকে, তাহলে তার কিন্তু শেপ হয় টেট্রাহেড্রাল শেপ হয়, এবং তার বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি না যে এইখানে যে CH4টা আছে সেটা কি হচ্ছে, রেগুলার জিওমেট্রি দেখাচ্ছে, অর্থাৎ যা দেখানো ছিল তাই দেখাচ্ছে, রেগুলার বন্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে, তো যা বন্ড অ্যাঙ্গেল দেখানো উচিত ছিল তাই দেখাচ্ছে। ক্লিয়ার? ঘটনা ঘটলো কোথায়? ঘটনা ঘটলো NH3 থেকে। NH3 তো হাইব্রিডাইজেশন sp3, তাহলে দেখানো উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, দেখানো উচিত ছিল টেট্রাহেড্রাল, দেখালো না। কেন দেখালো না এটা দেখা যাক। আমাকে এরকম ছোট সাইজের আরো 2টো পেন দিতে পারবি রে? আর একটা পেন দে তো, ওটা দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, বোর্ড কি করে দেখবি তোরা? ক্যামেরাতে কি করে পাবি তোরা? ও তোরা এখান থেকে পেয়ে যাবি না? হ্যাঁ, ঠিক ঠিক। তো দেখ, যদি একটু ভালো করে খেয়াল কর, দেখ এটা CH4 আছে, টেট্রাহেড্রাল লুক লাইক, যতটা আমি হাতে ধরে রাখতে পারছি, তাই তো? টেট্রাহেড্রাল লুক লাইক আছে। এবার যখনই NH3 হচ্ছে সরে গেল একটা, তার মানে আমি বলতে পারি এটা লোন পেয়ার থাকলো। দেখ নাইট্রোজেনের কটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, 5টা। হাইড্রোজেন বন্ড করেছে কটা, কোভ্যালেন্ট 3টে, 5 আর 3 8, অক্টেট ফুলফিল আছে। তাহলে একটা উপরে যেই লোন পেয়ার এলো, শেপটা কি হলো, একটা পিরামিডাল লুক লাইক না, মিশরের পিরামিডের মতো দেখতে না? এইবার তাহলে রিপালশনটা দেখ CH4 এর রিপালশনটা কি ছিল, বন্ড পেয়ার রিপালশন, হুইচ ইজ লিস্ট রিপালশন, কারণ সেখানে কোনো লোন পেয়ার ছিল না। আমরা রিপালশনের যে অর্ডার দিয়েছি তাতে দেখতে পাচ্ছি বন্ড পেয়ার রিপালশন একদম লিস্ট রিপালশন, ঠিক? তাহলে যদি এইরকম হয়ে যায় এবং উপরে একটা লোন পেয়ার আছে, তাহলে রিপালশনটা কি হলো, এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ারের, এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ারের, এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ার, তাই তো? তাহলে জিতবে কে? লোন পেয়ার। ক্ষমতা বেশি কার? লোন পেয়ার। তাহলে সেই 3টে বন্ড পেয়ারকে চেপে দেবে না? যদি চেপে দেয়, এরকম ভাবে চেপে দিল, ধর বন্ড অ্যাঙ্গেল কমে যাবে না? কমেছে, দেখ 107 এসছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এইবার দেখ ওয়াটারের ক্ষেত্রে, দেখ দুটো বন্ড পেয়ার, মানে অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল করিস গাধা, HN আর H, বুঝতে পারলাম? যদি লোন পেয়ার বন্ড পেয়ারগুলোকে চেপে দেয়, তাহলে বন্ড পেয়ারগুলো কাছে আসবে না? বন্ড পেয়ারগুলো যদি কাছে আসে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। সিম্পল। বুঝতে পারলাম না? এইবার তুই দেখ ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটারে বলছে কি হলো, দুটো চলে গেছে। অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন ছিল? 6টা ইলেকট্রন ছিল, দুটো কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে কটা হলো? 8টা, অক্টেট পূর্ণ করেছে। কিন্তু দুটো লোন পেয়ার নিয়ে আছে, অর্থাৎ এই টেট্রাহেড্রাল sp3 মানে টেট্রাহেড্রাল শেপে ছিল, এখান থেকে একটা সরলো, এখান থেকে একটা সরলো, উপর থেকে একটা সরলো, এদিক থেকে একটা সরলো, চেক। তাহলে দুটো লোন পেয়ার এলো। এবার রিপালশনটা কার হবে রে? লোন পেয়ার, সেটা কিন্তু সব থেকে বেশি রিপালশন। অর্ডার কি বলছে? সবচেয়ে বেশি রিপালশন। তাহলে লোন পেয়ার যদি রিপালশন হয়, ম্যাক্সিমাম দূরত্বে তারা চলে গেল, কিন্তু এরিয়াটা তো ফিক্স 360। তাহলে যদি লোন পেয়ার রিপালশন হয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল খেয়ে নিল, তাহলে বন্ড পেয়ারটা আরো বেশি চেপে যাবে। আরো যদি চেপে যায়, দেখ বন্ড অ্যাঙ্গেল কোথায় চলে আসছে, ঠিক। অন্য কারোর পেন নিয়ে লেখ, আমার লাগবে আবার। বুঝতে পারলাম কি পারলাম না?
বুঝতে পারলাম কি? ঠিক। হুম, হ্যাঁ। যে কোনো একটাকে যদি তুই বলিস যে স্যার এটা টেট্রাহেড্রাল শেপ কি করে আসছে দেখ, ছিল কিন্তু, তাই না? লোন পেয়ারটা এসে গন্ডগোল করে দিল, ডিস্টর্টেড করে দিল, তাই না? যদি আমি শেপটাকে প্রেডিক্ট করতে চাই তাহলে কিন্তু টেট্রাহেড্রালই আসছে। যখনই লোন পেয়ারটাকে কনসিডার করছি তখন কিন্তু এরকম লিখছি, যেটা ভি শেপ or পেন শেপ। বুঝতে পারলাম? তুই দেখ NH3 ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটবে। এটা যেমন টেট্রাহেড্রাল ছিল, চতুস্তলক ছিল, কিন্তু NH3 ক্ষেত্রেও তাই ঘটবে। দেখ লোন পেয়ারটা অরবিটাল পিকচার যদি আঁকিস এবং সেটাকে প্রেডিক্ট করিস তাহলে কিন্তু সেটা টেট্রাহেড্রালই আসবে, তাই না? তাহলে ফার্স্ট থিওরি ক্লিয়ার বেশি পেয়ারের। সেকেন্ডে আসি, চল। সেকেন্ড থিওরি দেখা যাক। সেকেন্ড থিওরি বলছে এফ, লিখবি আমার সঙ্গে সঙ্গে, জঙ্গিপুর কোনো কিছু লেখা মিস হলে আমাকে জানাবে। হ্যাঁ, if central atom is same but bonded atom are different, then কি বলছে? সেন্ট্রাল অ্যাটম একটা কম্পাউন্ড আছে, ধরো NH3 ছিল যেমন, NH3 এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে? নাইট্রোজেন। বন্ডেড অ্যাটম কোনগুলো ছিল? হাইড্রোজেন। তাহলে বলছে সেন্ট্রাল অ্যাটম ইজ ফিক্সড বাট বন্ডেড অ্যাটমস আর ডিফারেন্ট। ঠিক বললাম? তাহলে কি ঘটনা ঘটবে? লেখ, দেন higher the electronegativity of bonded atom, higher the electronegativity of bonded atom, bonded মানে কোনটা? যেটা বন্ড করে আছে, একটু আগে বন্ডেড আর সেন্ট্রাল বললাম। higher will be the bond angle. If the central atom is same but bonded atoms are different, then higher the electronegativity of bonded atom, higher will be the lower will be the bond angle. বল লিখলাম lower will be the bond angle হবে। ডিলিট করব কি করে? বোঝাবো তো, আমি পালিয়ে যাচ্ছি রে, বোঝাবো। সবে তো স্টেটমেন্টটা দিলাম আমি, তাই না? এবার দেখা যাক কিভাবে হচ্ছে। লেখা হচ্ছে তো এটা? বেশ, এক্সাম্পল নিলাম আমি NH3, আর একটা এক্সাম্পল নিলাম NF3। ঠিক, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। দেখ, আচ্ছা, হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে কার এটা বেশি ইলেকট্রোনেগেটিভিটি? ফ্লোরিনের বেশি, ঠিক তো? তো সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন আছে উপরে, এখানে ভাব, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, একবার ভাবলি ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, ঠিক? তাহলে দেখ, ফ্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভ বেশি হয়, ইভেন নাইট্রোজেনের থেকেও ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি, ঠিক কি না? তাহলে ফ্লোরিন কি করবো? আমরা জানি একটা কোভ্যালেন্ট বন্ড যদি হয় তো সেখানে ইলেকট্রন জোড় কোথায় থাকে? মাঝখানে থাকে।
তাই তো, মাঝখানে থাকে। তাহলে এখানে ফ্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, ফ্লোরিন কি করবে, এই মাঝখানে কোনো একটা বন্ডকে দিয়ে দেখাচ্ছে, এটা দেখ এফ এন এফ বন্ড, ক্লিয়ার? তো এখানে ইলেকট্রন জোড়গুলো ছিল, বন্ডেড ইলেকট্রনগুলো ছিল, ফ্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি, এখানে ছিল, এখানে চলে এলো, ঠিক বুঝতে পারলাম? এখানে ছিল, এখানে চলে এলো। তাহলে এইখানে বন্ড পেয়ারের মধ্যে যে বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে যে ডিসটেন্স ছিল, ইলেকট্রনিটি বেশি হওয়ার জন্য ডিসটেন্সটা কি হয়েছে, বেড়ে গেছে না? তাহলে সেম চার্জেস ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, সেম চার্জেস এর ডিসটেন্স বেড়েছে, রিপালশন কি হবে, কমে যাবে না? রিপালশন যদি কমে যায়, রিপালশন ছিল বলে তো বেড়ে যাচ্ছিল, রিপালশন যদি কমে যায় তাহলে অবভিয়াসলি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। ওয়্যারাস বোঝাতে পেরেছি NH3 এর ক্ষেত্রে ঘটনাটা, যারা NH3 এর সঙ্গে বোঝায় তারা আরো ভালো বুঝতে পারবে। NH3 আছে ধর, HH নাইট্রোজেন আছে, কে ইলেকট্রনেগেটিভ বেশি, নাইট্রোজেন, বন্ডেড ইলেকট্রন এখানে ছিল, টেনে নিল উপরে এখানে, তাহলে বন্ড পেয়ারের মধ্যে রিপালশন কমলো কিনা, আগের থেকে ছিল এখানে, হয়ে গেল এখানে, রিপালশন কমলো, এই রিপালশন বাড়লো, ডিসটেন্স কমলো, দূরত্ব কমলো, রিপালশন বেড়ে গেল, বিকর্ষণ বেড়ে গেল, কি করবে বিকর্ষণ বলে, এই বন্ড অ্যাঙ্গেল কি হলো, খুলে গেল না একটু, বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল না? তাহলে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে এখানে, NH3 এর ক্ষেত্রে কি হচ্ছিল, ছিল ধর এইখানে, ডিসটেন্সটা এতটুকু ছিল, ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ টেনে নিল, ডিসটেন্সটা বেড়ে গেল, রিপালশন কমে গেল, রিল্যাক্স হয়ে গেল, বন্ড অ্যাঙ্গেল কমে গেল। বুঝতে পেরেছি না পারিনি? ক্লিয়ার তো? কোনো ডাউট আছে? পাগল আবার প্রথম থেকে না কি, কোনটা দেখেছিস কি বলেছিলাম আগের দিন, যখনই কোশ্চেন করবি, হ্যাঁ একটু বুঝে কোশ্চেন কর, স্পেসিফিক কর, যে স্যার আমি NH3 কেসটা বুঝতে পারলাম না, NH3 কেসটা আমাকে বলতে হচ্ছে কেন, তুই বলবি তাই না, এইটা মানে কি বুঝবো। বেশ, NF3 ক্ষেত্রে দেখা যদি জটিলতা বাড়ে, এখানে ছিল বন্ডেড ইলেকট্রন, ফ্লোরিনের ইলেকট্রনেগেটিভ বেশি, টেনে এখানে এলো, ডিসটেন্স বাড়লো, ডিসটেন্স বাড়লে রিপালশন কি হবে, কমে যাবে, রিপালশন কমে গেল তখন কাছাকাছি আসতে পারে, বন্ড অ্যাঙ্গেল কমে গেল, ঠিক বললাম? ছিল এখানে NF3 এর ক্ষেত্রে, টেনে এখানে নিয়ে এলো, বন্ড ডিসটেন্স কমে গেল, বন্ড পেয়ার ডিসটেন্স কমে গেল, যেই কমে গেল রিপালশনটা বেড়ে গেল, বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল, as simple as that, ক্লিয়ার? তাহলে NH3 আর NF3 এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হলো, NH3 বন্ড অ্যাঙ্গেল কিন্তু বেশি কার থেকে, NF3 থেকে। ঠিক, চলে আসি 3 নম্বর। এবার উল্টোটা হবে, if the bonded atoms are same, তাহলে কে ডিফার করবে, সেন্ট্রাল অ্যাটম, central atoms are different, then higher the electronegativity of central atom, higher will be the bond angle, ঠিক বললাম? হচ্ছে কি বলছে এখানে, বলছে যে বন্ডেড অ্যাটম মানে বন্ধনে যুক্ত যে পরমাণুগুলো আছে সেগুলো যদি সেম থাকে এবং কেন্দ্রক মৌল যদি পরিবর্তিত হয়, তাহলে কেন্দ্রক মৌলের তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে সঙ্গে যৌগের মধ্যে বন্ধন কোণ বাড়বে। যত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে কেন্দ্র মৌলের, তত কিন্তু তার বন্ধন কোণ কিন্তু বাড়বে। দেখা যাক এক্সপ্লেনেশন, এক্সাম্পল নেওয়া যাক, কার নি, NH3 নি, আর PH3,
ক্লিয়ার? দেখ এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম আলাদা আছে, কিন্তু বন্ডেড অ্যাটম সবগুলোই হাইড্রোজেন। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি রে, নাইট্রোজেন না ফসফরাস? নাইট্রোজেন। পিরিয়ডিক টেবিল পড়িনি, সাইজ ছোট, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। দেখা যাক, সেই একই এক্সপ্লেনেশন। এই আছে, তাহলে নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য বন্ধন জোড় ইলেকট্রন এখানে ছিল, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ বেশি কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে এইখান থেকে এদিকে গেল, বন্ড অ্যাঙ্গেল কি হবে? বাড়বে। বুঝিয়েছিলাম বিকর্ষণ বল বেশি হবে, বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল। কিন্তু পিএইচ থ্রির কাছে অতটা ইলেকট্রোনেগেটিভ না হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেল কিন্তু বাড়বে, কিন্তু ততটা বাড়বে না। এটাও একটু উপরে উঠবে, হ্যাঁ, কিন্তু এতটা উপরে উঠতে পারবে না। নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি, ও বেশি টানবে, তাই বেশি উপরে উঠবে। পিএইচ থ্রির ক্ষেত্রে উঠবে, কিন্তু বেশিটা উঠতে পারবে না। এটাও বাড়বে একটু, কিন্তু এনএস থ্রির মতো বাড়তে পারবে না। দেখ বল এবার এক চান্সে বুঝতে পারলি কিনা? চলে আসি আমরা এটা স্টেটমেন্ট নেই, স্টেটমেন্ট এরকম ভাবে দেওয়া যায় না, এটাকে আমি এক্সপ্লেন মানে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করব। নেব আমি এক্সাম্পল Cl2O আর F2O, দুটো নিলাম, তাই না? ডাইক্লোরো অক্সাইড আর ডাইফ্লোরো অক্সাইড। এটা স্ট্রাকচার আঁকা যাবে। দেখ দুটো হাইড্রোজেনকে মানে জলকে যদি আমি ভাবি, দেখ জলকে একটু ভাবতো, H2O না, দুটো H কে সাবস্টিটিউট করে দুটো ক্লোরিন আর দুটো ফ্লোরিন ঢুকেছে, মানে সে স্ট্রাকচার কিন্তু সেই একই আছে। হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল অ্যাটম তো ক্লোরিন, এই অক্সিজেন, সরি। এখানে একটু ঘটনা আছে বাবু, একটু ওয়েট করো। নর্মাল থিওরি কে বলছে? যদি বলি স্যার আপনার যে সেকেন্ড লটা ছিল সেখানে ফিট বসে যাচ্ছে, যে সেন্ট্রাল অ্যাটম সেম, বন্ডেড অ্যাটম ডিফারেন্ট, সেখানে যদি আমি বলি যে ফ্লোরিনের যেহেতু হাই ইলেকট্রোনেগেটিভিটি আছে, তাই না, বন্ড অ্যাঙ্গেল কমবে। সিএল এর যেহেতু কম ইলেকট্রোনেগেটিভিটি আছে, আপনার যা স্টেটমেন্ট যা বলছে, সিএল এর যেহেতু কম ইলেকট্রোনেগেটিভিটি আছে সেহেতু বন্ড অ্যাঙ্গেল বাড়বে। কেউ তোকে খারাপ বলবে না, ওকে, সবাই বলবে ঠিক বলেছিস, কিন্তু আমি বলবো না একটু খারাপ আছে। তার কারণ এমসিকিউ গিয়ে ধরা খেয়ে যাবে। এমসিকিউ এ ধর অপশন আছে, এটাও আছে, কিন্তু তার থেকেও আরেকটা অপশন যদি একটু থাকে, তাহলে কিন্তু সেই অপশনটা কিন্তু ঠিক হবে, যেটা আমি এখনই করাবো। সবসময় দেখবি প্রিডোমিনেন্ট কারণটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ধর এই কারণটাও ঠিক, আমি বললাম এটা ঠিক, কিন্তু আর একটা যেটা কারণ দেবো সেটা আরো বেশি ঠিক। তাহলে এমসিকিউ তুই কাকে অপশন করবি? এটা সব থেকে বেশি ঠিক, তাই তো? এখানে সেটা করবে কিরকম ভাবে দেখ, বলছে ওটা একটা থিওরি গেল যে ফ্লোরিন ইলেকট্রন নেগেটিভিটি বেশি, রিপালশন বেশি, যেটা আমি সেকেন্ড থিওরিতে করালাম। এবার এটার বাইরে কি করছি? দেখ অক্সিজেনের লোন পেয়ার সাইজ ছোট, হাই ইলেকট্রন ডেনসিটি। সবসময় মনে রাখবি সেন্ট্রাল অ্যাটম হচ্ছে প্রচণ্ডভাবে স্বার্থপর। পৃথিবীর সব থেকে বলবো না, পৃথিবীর সব থেকে বড় স্বার্থপর হচ্ছে কার্বন, সেটা আমরা অর্গানিকে দেখবো। আর তার নিচে যদি কেউ স্বার্থপর থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো ও কি করে, কি দরকার আমার এক্সাইটেড হয়ে আমার মানে আনস্টেবল অবস্থায় থেকে এত বড় ইলেকট্রন ডেনসিটি নিয়ে, ইলেকট্রন ডেনসিটি বেশি থাকা মানে রিঅ্যাক্টিভসে বেশি, কি দরকার? আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি, হয় না এরকম? তো এরকম মানে আদিকাল থেকে একটা চিন্তাধারা চলে আসছে, দেখবি অনেক জায়গায় আছে চিন্তাধারা, কি দরকার আমার কষ্ট করে প্রাইভেট জব করা, হ্যান করা, ত্যান করা, ওদিক করা, টুক করে একটা সরকারি চাকরির দিকে অনেক আদিকাল থেকে একদম বস্তা পচা ধারণা চলে আসছে, তাই না? তো এদেরও সেরকম। তো এখানে কি ঘটনা ঘটছে? সাইজ ছোট অক্সিজেনের, হাই ইলেকট্রন ডেনসিটি,
সে কোনোভাবে চাইছে যে কেউ কি আছে যে একটু ইলেকট্রন তাকে ট্রান্সফার করে দিই, সে নিয়ে নিক, আমার ইলেকট্রন ডেনসিটি কমবে। দেখা যাক সেই ঘটনা কি করছে। আছে কে কে এখানে? ক্লোরিন আছে আর আছে ফ্লোরিন। ক্লোরিন ইলেকট্রনিক কনফিগারেশন বলতো 3p5, ফ্লোরিনের বলতো 2p6। তোদের তালে তালে গেলে খুব মুশকিল রে, তোরা এক টানে টানে বলে যাচ্ছিস, আমি লিখে যাচ্ছি, খুব মুশকিল। তো 1s2 2s2 2p5, দুটোর মধ্যে পার্থক্য কি আছে? দুটোই হ্যালোজেন, কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। কি আছে? যে ক্লোরিনের থার্ড অরবিট আছে। থার্ড অরবিটে কি কি অরবিটাল আছে? sp অ্যান্ড d। তাহলে ক্লোরিনের কিন্তু ডি অরবিটাল আছে, যদিও সে শূন্য অবস্থায় আছে। তাহলে ক্লোরিনের ডি অরবিটাল আছে, আমি জানতে পারলাম। ফ্লোরিনের কি আছে? নেই। এইবার অক্সিজেন দেখছে বাবা ডি অরবিটাল কি অবস্থায় আছে? শূন্য অবস্থায়। এই বিশাল বড় মাঠ পেয়ে গেছে অক্সিজেন, ফাঁকা জায়গা পড়ে আছে। অক্সিজেন কি বলবে? নে ভাই তোকে দি। ক্লোরিন বলবে যে আমার এত বড় জায়গা আছে, নে তুই প্র্যাকটিস কর। তো সেই রকম ঘটনা ঘটছে যে ওর লোন পেয়ারটা কি করলো? ক্লোরিনকে দিল, ক্লোরিন অ্যাকসেপ্ট করলো। জেনারেলি মনে রাখবি সেন্ট্রাল যে অ্যাটম থাকে, অর্থাৎ কেন্দ্র মৌল যে থাকে, আর যে বন্ডেড অ্যাটম আছে, বন্ডেড অ্যাটম গিয়ে কিন্তু অ্যাটাক করে সেন্ট্রাল অ্যাটমকে বন্ড করার জন্য। ঠিক এখানে হয়ে গেছে, সেন্ট্রাল অ্যাটম কিন্তু কাকে দিচ্ছে? বন্ডেড অ্যাটমকে। জিনিসটা উল্টো ঘটছে না? যদি উল্টো ঘটে তাহলে তাকে আমরা কি নাম দেব? জিনিসটা উল্টো ঘটলো বন্ডিং এর, তাহলে কি নাম দিলাম তাকে আমি? ব্যাক বন্ডিং। ক্লিয়ার? তাহলে কি করলো এখানে? এর লোন পেয়ারটা ক্লোরিনকে দিল, স্ট্রাকচার কিরকম তৈরি হলো? দেখ ক্লোরিনের কটা ভ্যালেন্সি? একটা ভ্যালেন্সি। বন্ড দুটো নিয়েছে, বন্ড যদি দুটো নিয়েছে তাহলে ভ্যালেন্সি কত হলো? 2 এক্সট্রা হলো, তাহলে চার্জ আসবে। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। বন্ড কটা আছে দেখতো? 3টে, তাহলে এখানেও চার্জ আসবে। এবার কোথায় কার মাথায় কি চার্জ আসবে? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কার মাথায় কি চার্জ আসবে? ইলেকট্রন ডেনসিটি কোথা থেকে সরছে রে? অক্সিজেন থেকে। তাহলে ইলেকট্রন ডেনসিটি কমছে, তাহলে অক্সিজেনকে আমি বলতে পারি না যে ডেল প্লাস। কোথায় ইলেকট্রন ডেনসিটিটা এসে পৌঁছালো? তাহলে এখানে ডেল মাইনাস বলবো না? বুঝতে পারা গেল কেন চার্জ হলো, কি চার্জ হলো? তাহলে দেখ এ কি পেলো? সিমিলার কন্ডিশনে উল্টোটাও হবে, মানে অধিকার সিএলটাও হবে। তাহলে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেলো না? পার্শিয়াল যদি ডবল বন্ড ক্যারেক্টার পায়, মনে রাখবি সিঙ্গেল বন্ডের থেকে কিন্তু ডাবল বন্ড যদি হয়ে যায়, সিঙ্গেল বন্ডের জেনারেল আমি যদি অর্গানিক কেমিস্ট্রির কথা বলি, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত? বন্ড অ্যাঙ্গেল কত? যেটা আমরা পড়লাম 109 ডিগ্রি 28 মিনিট। ডাবল বন্ডের বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। ট্রিপল বন্ডের বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে যদি আমি সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড শিফট করি, তাহলে 109 থেকে 120 যাচ্ছে। দ্যাট মিনস আমি কি মাথায় আনতে পারি? বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। তাহলে যখনই পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেলো, আমি কি বলতে পারি? বন্ড অ্যাঙ্গেল বাড়লো। তাহলে এই রিজনটা হচ্ছে মোস্ট প্রিডমিনেন্ট রিজন। বুঝতে পারলাম? তাহলে যদি এমসিকিউ এ ওখানে যদি একটা পয়েন্ট দিয়ে দেয়, ওটা যা থিওরি, ওটাও পয়েন্ট আছে যে ডিউ টু দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন অ্যাটম, একটা সি অপশনে দিল, ডি অপশনে ছোট্ট করে দিল ডিউ টু দ্য ব্যাক বন্ডিং বিটুইন অক্সিজেন অ্যান্ড ক্লোরিন। বল এবার কোনটা উত্তর করবি? বোঝা গেল? তো এমসিকিউ এর জন্য এটা একটু ডিটেলস পড়া উচিত ছিল আমাদের। এইবার ব্যাক বন্ডিংটা কার মধ্যে হচ্ছে? ব্যাক বন্ডিং এর একটা করে নাম থাকে। তো এখানে কি নামে আমি ব্যাক বন্ডিংটাকে ডাকবো? ব্যাক বন্ডিং বলছে যেখান থেকে যাচ্ছে, যেখানে যাচ্ছে তার অরবিটালের নাম হয়। অক্সিজেনের কোন অরবিটাল থেকে যাচ্ছে রে? নিঃসন্দেহে পি অরবিটাল থেকে যাচ্ছে। আচ্ছা, ব্যাক বন্ডিংটা যখন তৈরি করলো তখন একটা কি বন্ড তৈরি করলো? আশা করি তোরা জানিস, সিগমা পাই বন্ড।
সিঙ্গেল বন্ডটাকে প্রথম বন্ডটাকে সিগমা বললাম, তারপরে ডাবল বন্ড যেই হলো তাকে একটা পাই বললাম, ট্রিপল বন্ড হলো তখন বললাম একটা সিগমা দুটো পাই। তাহলে সিগমা থেকে কনভার্ট হচ্ছে কিন্তু পাই বন্ডে। কোথায় অক্সিজেন থেকে কোন অরবিটাল ইনভলভ হলো? পি অরবিটাল। ক্লোরিনের কোন অরবিটালে গিয়ে দিল? ডি অরবিটাল। তাহলে আমি এটাকে বলতে পারি না ব্যাক বন্ডিংটাকে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং বলতে পারি কি পারি না? যদি এটা উল্লেখ করে দেয় এমসিকিউ ডিউ টু দ্য পি পাই ডি পাই ব্যাক বন্ডিং বিটুইন অক্সিজেন অ্যান্ড ক্লোরিন, তাও এটা কারেক্ট। ক্লিয়ার? কোনো ডাউট আছে? বিএসসি পিআর শেষ। এক সময় ছিল আমাদের এর পরের একটা থিওরি ছিল, এক সময় ছিল 2010, 11, 12তেও ছিল, জয়েন্টেও ছিল, হচ্ছে বেডরুম। সেটা এখন আর কিন্তু এক্সিস্ট করে না, দরকার নেই। সিলেবাসে যত দূর আছে তত দূর নিয়ে লাফালাফি করবো, বেশি জানার বয়স আছে তখন জানবো, ঠিক? তো ভিএসসিপি আমরা শেষ করলাম, আশা করি বোঝা গেছে। বেশ, এবার চলে আসবো আমরা হাইব্রিডাইজেশন। শঙ্করায়ন। তো হাইব্রিডাইজেশন জিনিসটা কি? হাইব্রিডাইজেশন জিনিসটা কি কে বলতে পারবে? কিন্তু সবাই ইউজ করিস মুখে, এই সবজিটা ভালো নয়, হাইব্রিড সবজি দিয়ে দিয়েছে, বলিস না? বাড়িতে বলে না? তাহলে দুটো আলাদা ধরনের জিনিস কে মিক্স করে দিয়েছে, যেটা পিওর জিনিস ছিল সেটা কিন্তু আর নাই। তুই ধর সাপোজ তুই ধর মানে আলু কিনতে গেছিস, তাই না? বা শাক কিনতে গেছিস, নিয়ে এলি, বাড়িতে মা বললো কি এনেছিস রে, সব হাইব্রিড জিনিস এইসব নিয়ে চলে এসেছিস, কেমিক্যাল দেওয়া জিনিস, হ্যাঁ দেন এরকম বলে দিল। তার মানে কি জিনিসটা পিওর নয়। তাহলে এখানে আমরা হাইব্রিডাইজেশন করবো, মানে কোথাও একটা হাইব্রিডের গল্প তো আছেই। তো সেখানেও আমরা জানবো যে জিনিসটা আমরা করছি সেই জিনিসটা কার রেসপেক্টে পিওর নয় সেটা বলছি আমি। তো হাইব্রিডাইজেশন করার আগে আমরা করবো যেটা সেটা হচ্ছে হাইব্রিড অরবিটালস। হাইব্রিড অরবিটালস, তো হাইব্রিড অরবিটাল কাকে বলে? বলছে দুটো পিওর অরবিটাল, একটা এস ধর একটা পি অরবিটাল, দুটোকে ইন্টারমিক্সিং করা হবে, নিয়ে একটা অরবিটালে পরিণত করা হবে। তাহলে ফার্স্ট কি করলাম? দুটো পিওর অরবিটালকে ইন্টারমিক্স করলাম, নিয়ে একটা ইমপিওর অরবিটাল করলাম, একটাই করেছি। এই ইমপিওর অরবিটালটাকে কি বলবো তাহলে? এসপি অরবিটাল। এসপি অরবিটাল বলবো, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটালস। বোঝা গেল? প্রসেসটাকে হাইব্রিডাইজেশন বললাম, পেলাম কি আমরা? একটা হাইব্রিড অরবিটাল। একটা ইমপিওর অরবিটাল, একটা ওভারল্যাপিং অরবিটাল তৈরি হবে, একটা অরবিটাল তৈরি করলাম, ওই দুটোর কিন্তু সেই অরবিটালে না এস এর পিওর এস এর ক্যারেক্টার বর্তমান থাকবে না পি এর ক্যারেক্টার বর্তমান থাকবে, একটা নতুন অরবিটাল পেলাম যার নাম হলো এসপি, মিক্সিং এ পেলাম। ক্লিয়ার? তাহলে হাইব্রিড অরবিটালস বা হাইব্রিডাইজেশন বলতে কি বলবো আমরা? ইন্টারমিক্সিং অফ পিওর অরবিটালস বলতে পারি। তো যখনই মনে রাখবি, এটা খুব ভালো পয়েন্ট, হাইব্রিড অরবিটালসের আরেকটা নাম আছে। হাইব্রিড অরবিটালস গুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটালস। ডিজেনারেট অরবিটাল কোন রেসপেক্টে বলা হয় ডিজেনারেট অরবিটাল? কারণ কি বলা হচ্ছে যে হাইব্রিড অরবিটাল ধর তোর 5টা এসপি হয়েছে সাপোজ ধর, বা 4টে sp3 হয়েছে, বা যেটা হোক না কেন, হ্যাঁ, তো প্রত্যেক হাইব্রিড অরবিটালের কিন্তু এনার্জি সমান। ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট কথাটার অর্থ হচ্ছে সেম ইন এনার্জি, সেম ইন এনার্জি। তাহলে বলতে পারি না আমি যে সেম এনার্জির অরবিটাল, দ্যাট ইজ ডিজেনারেট অরবিটাল। তাহলে ইচ অ্যান্ড এভরি হাইব্রিড অরবিটালস, যে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে ইন ওয়ান কেস যতগুলো হাইব্রিড অরবিটাল বানিয়েছে সে প্রত্যেকটার কিন্তু সমান এনার্জি আছে।
তাহলে স্যার আগের অরবিটালে কি সমান এনার্জি ছিল না? অবভিয়াসলি না। একটা এস আর তিনটে পি মিলে sp3 হ্যাবিট অরবিটাল বানিয়েছে, চারটে বানিয়েছে sp3 ধরে নেয়। তাহলে একটা এস আর তিনটে পি মিলে বানিয়েছে চারটে sp3 হ্যাবিট অরবিটাল। তো যে চারটে sp3 হ্যাবিট অরবিটাল বানিয়েছে, প্রত্যেক হ্যাবিট অরবিটালের সমান এনার্জি, কিন্তু ভেবে দেখ পিওর অরবিটালে এস এর এনার্জি আর পি এর এনার্জি কি সমান? কোনোদিনই না, এর উপরে এসে নিচে স্পিন মাজা। ঠিক কি না? তো এই জিনিসটা হচ্ছে হাইব্রিডাইজেশন, অর্থাৎ হাইব্রিডাইজেশন আর হাইব্রিড অরবিটালসের গল্প। আশা করি বোঝাতে পেরেছি ইন্টারমিক্সচার। ঠিক, এইবার আমরা আসবো প্রথমে আমি একটু সহজ ট্রিক শেখাবো। হ্যাঁ, হাইব্রিডাইজেশন করার আগে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার এটা লিখে যাবি। 2 হলে হবে এসপি, দেখতে পাচ্ছিস না? 3 হলে হবে 4, 5 হচ্ছে sp3d, 6 sp3d2, 7 sp3d3। সুন্দর। sp যদি হয় তাহলে তার জেনারেল শেপ কি হয়, স্ট্রাকচার কি হয়? লিনিয়ার, বা লিনিয়ারটাকে কি বলে বাংলায়? সরল রৈখিক। sp2 যদি হয় তাহলে কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ ত্রিকোণীয় সমতল। প্ল্যানার মানে কি বলবো? সমতলিক। হ্যাঁ, সমতল। sp3 যদি হয় তাহলে সেটাকে বলবো কি? চতুস্তলক বা টেট্রাহেড্রাল। sp3d যদি হয় তাহলে কি বলবো তাকে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ সংক্ষেপে বলা হয় টিবিপি। sp3d2 যদি হয় তাহলে কি বলবো এটাকে? অক্টাহেড্রাল। sp3d3 যদি হয় তাহলে বলবো পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক? এটা হলো জেনারেল, যেখানে কোথাও লোন পেয়ার নেই সেই সব ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হবে। লোন পেয়ারটা আলাদাভাবে বলবো। হয়েছে? ওঠাবো না, কোনো হয়নি। হ্যাঁ, লিখে নে। দেখা হয়েছে? ক্লিয়ার? আগে যাবো? ঠিক। এবার পেন্টাগোনাল বাইপিরামিডাল। ঠিক। এবার দেখি আমরা ইন্ডেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করব। হাফ ভি প্লাস এন মাইনাস সি প্লাস এন, এর যে ফর্মুলা। ভি সমান কি? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, যোজন কক্ষে ইলেকট্রনের সংখ্যা। যোজন কক্ষে ইলেকট্রনের সংখ্যা। এম হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ ওই যৌগে মোনোভ্যালেন্ট বলতে যাদের ভ্যালেন্সি 1, যোজ্যতা 1, ওই যৌগে কতগুলো একযোজি পরমাণু আছে। ঠিক, এই যে মোনোভ্যালেন্ট অ্যাটম সেটা কোন ধরনের অ্যাটম? না, বন্ডেড অ্যাটমের কথা বলা হয়। ঠিক।
সি নাম্বার অফ পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ কতগুলো আছে, অর নাম্বার অফ ক্যাটায়ন্স। ঠিক, এ বলছে নাম্বার অফ দ্য পজিটিভ চার্জ, নাম্বার অফ পজিটিভ চার্জ, পজিটিভ এরকম ভাবে লেখা হয় তো। এ বলছে নাম্বার অফ নেগেটিভ চার্জ or anions। ঠিক, এই হচ্ছে আমাদের ফর্মুলা, লেখা হয়েছে। চলো এবার একটু এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল নিলাম প্রথমে CH4। কেন আমি sp3 বলেছিলাম একটু দেখানো যাক। প্রথমে ইন্ডেক্স নাম্বার বার করি, কথা নয়, ইন্ডেক্স নাম্বার বার করি, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। কার্বনের কটা ভ্যালেন্স ইলেকট্রন রে? চারটে। কার্বনের সঙ্গে যুক্ত কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম আছে, পরমাণু আছে? তো ইয়েস, হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে মোনোভ্যালেন্ট। একযোজিক কটা আছে রে? তার সংখ্যা কত? কোনো নেগেটিভ চার্জ আছে? কোনো পজিটিভ চার্জ আছে? কত এলো ইন্ডেক্স নাম্বার? 4। দেখতো ছকের টেবিলে কি বলছে, 4 হলে কত হয়? এলো sp3। কেন লিখেছিলাম sp3 বুঝতে পারলে? এবং তার শেপটাও আমি বলেছিলাম টেট্রাহেড্রাল। কেন টেট্রাহেড্রাল বুঝতে পেরেছিস? এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। দেখো তারা ওয়েট কর, সবে একটা দিলাম বাবু। ধৈর্য 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 মানুষকে অনেক ভালো কিছু শেখাতে পারে। হয়েছে? এবার তোরা নিজে করবি। PCl5 SF6 আর SF6 বল, দুটো কর। ঠিক, সুন্দর। তাহলে প্রথমটা যদি PCl5 দেখি, বলে দিয়েছে আনসার একজন, দেখা যাক। PCl5 যদি বলি আমি, তো ইন্ডেক্স নাম্বার হাফ ইন্টু ফসফরাসে ব্যালেন্স ছিল কটা ইলেকট্রন রে? 5 প্লাস ক্লোরিনের ভ্যালেন্সি 1, তো ক্লোরিন মোনোভ্যালেন্ট অ্যাটম, -0 + 0, দরকার নাই আমার আর নিয়ে। 5 এলো, 5 ইন্ডেক্স নাম্বার মানে sp3d, তাই না? sp3d মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, দ্যাট ইজ TBP। মাইনাস না ক্লোরিনের উপরে, কোথায় মাইনাস রে? ওটা 5 এর উপরে না না, 5-এর দাগ রে বাবু, 5-এর দাগ। মাইনাস PCl5 বললাম যে। TBP যদি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, এটা ট্রাইগোনাল, 6 হবে। এই যে বাইপিরামিডাল। এই যে প্রেডিক্ট করতে চাস, দেখ বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার SF6 এ আসি, কি বলছিস? হ্যাঁ, ওটা অন্য অন্য এক্সাম্পলের সময় বোঝাবো। SF6 কত হচ্ছে দেখ তো। চালা চালা, ওরা চালাতো চালাতো ওর কাছে পৌঁছে। 6 হবে। 6 + 6, ফ্লোরিন তো ভ্যালেন্সি 1, তাহলে 6 আসছে। বলতে পারি sp3d2 অক্টাহেড্রাল। দেখতে কিরকম হলো?
ঠিক কি না? বোঝা গেছে না যায়নি? হয়েছে? এবার দেখা যাক একটা, ও যেমন বলছিল, চিল্লাচ্ছিল, এটার কথা বলছিল আয়ন দিয়ে। স্যার আয়ন দিয়ে দেখান, একটা আয়ন দিয়ে দেখান। হয়েছে, দিলাম একটা। তাহলে দেখা যাক ইন্ডেক্স নাম্বার কত হলো। হাফ ইন্টু কার্বনের ব্যালেন্স ছিল কটা ইলেকট্রন রে? আচ্ছা, অক্সিজেন কি মনোভ্যালেন্ট না বাইভ্যালেন্ট? ভ্যালেন্সি কত, যোজ্যতা কত? একযোজি না দ্বিযোজি? দ্বিযোজি। আমার তো বলেনি দ্বিযোজির কথা, একযোজির কথা বলেছে। দ্বিযোজি তো আসবে না, তাহলে 0। আচ্ছা, নেগেটিভটা প্লাসে ছিল, তাই না? ফর্মুলা অনুযায়ী কি বলেছিল? ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। নেগেটিভটা প্লাসে ছিল, এখানে পজিটিভ তো নাই। কটা আছে নেগেটিভ রে? 2টো। 3 এলো। ইন্ডেক্স নাম্বার 3 মানে কত এলো? sp2 মানে ট্রাইগোনাল প্ল্যানার। ফর্মুলাটা দেখো বাবু, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। সিটা কি বলেছি? নাম্বার অফ পজিটিভ চার্জ। এটা কি বলেছি? নেগেটিভ চার্জ ছিল কি আমার, তাহলে নেগেটিভ চার্জটা প্লাসে হবে, পজিটিভ চার্জ থাকলে মাইনাসে হবে। কম্পাউন্ডে কি ছিল দেখতো? CO3 মাইনাস। দুটো নেগেটিভ চার্জ নাই, আছে কি না? তাহলে দুটো পজিটিভ হবে, দুটো প্লাস হবে না, +2 হবে না? এটা গেছে না যায়নি? এটা গেল আমাদের জেনারেল, যেখানে কোনো লোন পেয়ার এক্সিস্ট করছে না। কিন্তু ভিএসি পেয়ারে দেখেছিলাম কি, লোন পেয়ার যদি থাকে তাহলে ডিস্টরশন হবে, এদিক ওদিক হবে। সেই ডিস্টরশন কোথায় হচ্ছিল? বন্ড অ্যাঙ্গেলে হচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ কিসে হচ্ছিল? স্ট্রাকচার বা জিওমেট্রিতে হচ্ছিল, শেপে হচ্ছিল, তাই তো? তাহলে লোন পেয়ার থাকলে কিন্তু শেপ চেঞ্জ হবে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে, ঠিক কি না? তো আমরা সেটাকে দেখবো যে লোন পেয়ার থাকলে আমি তাদের কিভাবে করতে পারছি, ঠিক? তার জন্য একটা নতুনভাবে আমরা একটা টেবিল শিখব। চল, এটা লেখা হয়ে গেছে তো? প্রথমটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তারপরটা হচ্ছে বন্ড পেয়ার, তারপর হচ্ছে লোন পেয়ার, তারপরটা হচ্ছে হাইব্রিডাইজেশন, তারপরে স্ট্রাকচার, তারপরটা শেপ, ঠিক? তো প্রথমে আসি আমরা ইন্ডেক্স নাম্বার 2 দিয়ে। 2 থাকলে বন্ড পেয়ার 2, লোন পেয়ার কি হবে? 0। হাইব্রিডাইজেশন কি হলো রে? SP। স্ট্রাকচার কি এসেছিল? লিনিয়ার। শেপ কি হবে? লিনিয়ার। গল্প শেষ। 2-এ কখনোই লোন পেয়ার থাকতে পারে না। চলে আসি 3। ইন্ডেক্স নাম্বার যেখানে 3, সেখানে আমি একটা ঘর করলাম 3, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 0। যেমন একটু আগেই দেখলাম CO3 মাইনাস, 3টে বন্ড ছিল। তাহলে এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হবে? স্ট্রাকচার কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক? শেপ কি হয়ে যাবে? ঠিক বোঝা গেল? একটা ঘর ছেড়ে বাদ দিন। এবার 3-এর আরেকটা কেস করছি আমি, 2 1, সেটাও 3 হয়, sp2। ক্লিয়ার? স্ট্রাকচার কি থাকবে? ট্রাইগোনাল প্ল্যানার। শেপটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে? বেন্ট। 2-এর ক্যাটাগরি শেষ। বাঁকা থাকবে। 4-এ চলে আসি। কি করতে পারে একটা? 4 0। হাইব্রিডাইজেশন কি? sp3, তাই না? স্ট্রাকচার কি? টেট্রাহেড্রাল। শেপ কি হবে? টেট্রাহেড্রাল। আরেকটা করবো কি? 3 1।
এটাও sp3 টেট্রাহেড্রাল, এটা হয়ে যাবে কি পিরামিডাল, ঠিক। তারপর আর একটা করব, এটা করতে পারি কি 2 2 কি হবে sp3 স্ট্রাকচার টেট্রাহেড্রাল, শেপটা কি হয়ে যাবে বেন্ট অর ভি শেপড, এটা ওয়াটারের ক্ষেত্রে দেখলাম আমরা, ঠিক না। চলে আসি 5 0 sp3d ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তারপরে চলে আসি আমরা 4 1, কি চেঞ্জ হবে, শেপটা চেঞ্জ হবে। 4 1 ট্রাইগোনাল বাইপিরামিডাল, এখানে কি কি চেঞ্জ হবে, সিস, বাগানের দোলনা দেখেছিস সেরকম বোঝাবো। 3 2 হাইব্রিডাইজেশন, আর স্ট্রাকচার একই থাকবে, চেঞ্জ হবে এটা কি টি শেপড। তারপর আর একটা হতে পারে না, কম্বিনেশন 2 3 লিনিয়ার, লিনিয়ার। মাছের কোটা শেষ, ঠিক কিনা। এবার 6 আসি, 6 করতে পারি 6 0, কি ছিল হাইব্রিডাইজেশন রে sp3d2, আচ্ছা স্ট্রাকচার কি ছিল অক্টাহেড্রাল ছিল না, এটা অক্টাহেড্রাল, তো আমরা 6 করলাম তাই তো। তাহলে এবার কোথায় যাব, 5 1 সেম থাকবে, সেম থাকবে, শেপটা চেঞ্জ হবে, কি হবে রে 5 1 এ, বুড়িয়ে বাপরে 5 1 তো 6 0 করলাম, কি ছিল অক্টাহেড্রাল, 5 1 এ চলে আসছি। 5 1 কি করবো আমরা, স্কোয়ার পিরামিডাল। এগুলো কি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রে আমি আছি তো, চিন্তা ধৈর্য রাখ শুধু, স্কোয়ার পিরামিডাল আমি আছি তো, শুধু লেখ, তারপরে কত বড় একটা ভালো জিনিস হয়েছে সেটা দেখে নিবি। তারপরে চলে আয় 4 2 স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। তারপরে চলে আয় 3 3 ডিস্টর্টেড, ডিস্টর্টেড মানে বিকৃত, টিবিপি। চলে গিয়ে 2 4 লিনিয়ার, 6 শেষ, বাকি থাকলো একটা ইন্ডেক্স নাম্বার 7, 7 সম্পূর্ণ এখনো পাওয়া যায়নি, তোরা বড় হলে বের করিস। ঠিক আছে পূরণ করার চেষ্টা করি। হ্যাঁ বড় হলে অবশ্যই বের করবি। তো 7 প্রথম দেখা যাক 7 0, কি হয় রে sp3d3, আচ্ছা এটা কি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, পিবিপি, সরি পিবিপি পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটাও হবে
পি লোন পেয়ার নেই, তাহলে একই আসবে, পি বিপি পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে 6 1 চলে আয়, সেম থাকবে সেম থাকবে। এটা কি হবে? ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। লাস্ট 5 2 ডিস্টর্টেড পিবিপি পেন্টাগোনাল বাইপিরামিডাল। শেষ। বেশ, এইবার দেখা যাক, প্রথমে এটার অ্যাপ্লিকেশন, তারপরে স্ট্রাকচার দিকে আমরা পরে যাব। এবার আমরা দেখি একটু, প্রথমে এক্সাম্পল দিই NH3। প্রথমে ইন্ডেক্স নাম্বার বার করব, হাফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? ক্লিয়ার? 4 এলো, sp3 এলো, ঠিক কি না? এইবার দেখবো আমি ইন্ডেক্স নাম্বার বেরিয়েছে 4, ঠিক? বন্ড পেয়ার কটা আছে NH3 তে? বন্ডেড অ্যাটম কটা আছে? তাহলে বন্ড পেয়ার 3টে। তাহলে এটা NH3 এর কম্বিনেশন কি হবে? 3 + 1, 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তাহলে আমরা তোদের প্রত্যেকের খাতায় টেবিলটা আছে, সোজাসুজি চলে যায় 4 এ, ইন্ডেক্স নাম্বার 4 এ। 4 এ দেখ 3 আর 1 এর কম্বিনেশন কি বলছে? স্ট্রাকচার, শেপ কি বলছে? স্ট্রাকচার নয়, শেপ কি বলছে? এই জিনিস পিরামিড লিখে দিলাম, বোঝা গেছে? সোজা চলে যাবে ইন্ডেক্স নাম্বারের 4 এ, কম্বিনেশন দেখ 3 আর 1, 3 1 পিরামিডাল হবে। হ্যাঁ 3 1 পিরামিডাল। পিরামিডাল স্ট্রাকচার আমরা একটু আগে করেছিলাম বিএসসি পেয়ার থিওরিতে, সেখানেও দেখিয়েছিলাম পিরামিডাল কি জিনিস। সুন্দর। চলে আই আরেকটা এক্সাম্পল দেখা যাক, SF4 ইন্ডেক্স নাম্বার কত হবে? হাফ, সালফার ভ্যালেন্স শেলে 6টা, 4টে বন্ডেড অ্যাটম, ফ্লোরিন মোনোভ্যালেন্ট অ্যাটম, কত হলো? 5। কি হবে হাইব্রিডাইজেশন? sp3d। কম্বিনেশন কি হলো? 4 + 1, 5 এ চলে যা, 5 এ চলে যা, 4 1 দেখ সিসো আছে, হলো? চলে আয় BRF5। এবার নিজে বল, আর পারবো না। BRF5 ব্রোমিন, তার সঙ্গে ফ্লোরিন আছে। BRF5 ব্রোমিন কি কত ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? ডুবে মর তোরা। 7টা। সুন্দর উত্তর দিয়েছে। কেন বাবু, এটা হ্যালোজেন না? হ্যালোজেন কি গ্রুপ 17 এ নেই? গ্রুপ 17 এ কটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে থাকে? ফ্লোরিনকে দেখ, ফ্লোরিনে 7টা ছিল না? পরপর সব কটায় 7টা থাকবে, এই তো কথা। তো ব্রোমিনের 7টা, 5 আছে ফ্লোরিন, 7 আর 5 12 ডিভাইডেড বাই 2, 6 এলো। তাহলে 6 যদি হাইব্রিডাইজেশন কি হলো? sp3d2। শেপ কি হবে? 5 + 1 না? বাস, গল্প শেষ। বুঝতে পারলাম? এবার কর দেখি, XeO4। Xe মানে জেনন, অক্সিজেন, তার সঙ্গে 4টে ফ্লোরিন দিয়েছি। জেনন কত ভ্যালেন্স শেলে? যা, এটা তুমি বললি 8টা ইলেকট্রন, ঠিক? কারণ এটা ইনার্ট গ্যাস। 8টা ইলেকট্রন, বেশ 8। তারপরে ইন্ডেক্স নাম্বার কি করে বার করবি? কত বের হলো? 4 8 + 4, কারণ মাঝে অক্সিজেন আছে। অক্সিজেন তো মোনোভ্যালেন্ট নয়, তো অক্সিজেন তো দ্বিযোজী, তাহলে অক্সিজেনকে ধরবো না। তাহলে 8 + 4, প্লাসও নেই মাইনাসও নেই, 0 0। তাহলে 8 + 4 হচ্ছে ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে? 6 আসছে কিনা? 6 যদি আসে তাহলে হাইব্রিডাইজেশন কি হয়? sp3d2। হাইব্রিডাইজেশনটাকে বল।
ঠিক বললাম? যদি sp3d2 আসে, বন্ডেড অ্যাটম কটা আছে দেখতো? আর্গন 10 এ 5টা আছে। বন্ডেড অ্যাটম হচ্ছে 5টা, তাহলে কম্বিনেশন হবে 5 + 1। হ্যাঁ, স্কয়ার পিরামিড। বুঝতে পারলাম না পারলাম না? কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? সবাই বুঝে গেছে? ঠিক। যদি করতে না পারিস, তাহলে কোন ক্ষেত্রে স্যার 4 + 2 করব? 6 যদি আসে, না 6 যদি 4 আসে, 4 + 2 করলাম কি আমরা? এখনো করিনি না, তাই তো? 4 + 2 এর একটা এক্সাম্পল দাও। এসে পর তো সিসো দেখলাম রে, তাই না? তাহলে করা যেতে পারে না? 4 + 2 করা যাবে। এক্সাম্পল বল একটা। করা যেতে পারে তোর এরকম হতে পারে, 4টে থাকবে তো। BF4 না, তা আসবে না। 4 + 2 এর একটা করে দেখ এক্সাম্পল। এখন হয়তো মনে পড়ছে না আমার। যে কোনো একটা এক্সাম্পল। 4 + 2 6 এর একটা এক্সাম্পল। 6 এর একটা এক্সাম্পল। SF4 হলো না, অন্য কিছু ভাব। সালফারের ওই দিকেই ক্যাটাগরিতেই হবে। SI দিয়ে হবে, এক্স্যাক্টলি। বাহ, SiF4 দেখ তো, দেখি তো। 4 আর 4 8, 6 এ চাইছিলিস নাকি? তাহলে SiF6 এ ধরতে হবে। কিন্তু SiF6 কি করে হবে? মাইনাসে চলে যাবে তো। বলা যাক, এখন মতো মনে পড়ছে না। 4 + 2 আসবে। 4 + 2 যখন আসবে তখন স্কয়ার প্ল্যানার করে দেবো। ঠিক। আচ্ছা, বেশ, একটা দিয়ে দেখি। এক্সাম্পল দিয়ে আমি করে দিচ্ছি। মনে পড়লো না এক্সাম্পল। না, মাইনাস, সরি, ভুল করলাম। I3 মাইনাস করে দেখা দেখি। মনে পড়লাম, বুঝলি? ওই মুহূর্তে কাজ আসছে না। XCF4 করে দেখাস। 4 + 2 XCF4টা হবে 4 + 2। আগে I3 মাইনাসটা কর দেখি কেমন বুঝেছিস। কে পারে? যে পারবি জানবো, আমি পুরোটাই বুঝেছি। 4 আসছে, কিভাবে করলে? 7 + 0 - 0 + 1 7 + 0 আয়োডিনে কটা আই আছে? 3টে। একটাকে সেন্ট্রাল অ্যাটম ধর, তাহলে বাকি দুটো বন্ডেড অ্যাটম। এইখানে মাথাটা খাটাতে হতো বাবু। ধৈর্য, ধৈর্য যদি রাখিস, ব্রেনটা একটু খাটাবে। একটাকে আইকে আমি সেন্ট্রাল অ্যাটম ধরলাম, তাহলে সেটা হলো 7। দুটো আই বন্ডেড অ্যাটম, আই হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম, আর +1 অ্যানাইন আছে একটা। চলে এলো কত? sp3d 10, মানে 5 এলো। 5 মানে এলো sp3d, 2 3 তাই তো? এইবার যদি দেখিস 5-এর মধ্যে কম্বিনেশন কি? কটা বন্ড পেয়ার বলেছিলাম? বন্ডেড ইলেকট্রন বা বন্ডেড অ্যাটম দুটো। তাহলে 2 + 3 5। 2 + 3 তে যা, লিনিয়ার। বুঝতে পারলাম? XCF4 কর। XCOF4 করেছিলাম ওটা, আর একটা দিলাম XCF4। XC মানে কত? 8 প্লাস ফ্লোরিন 4, 8 আর 4 কত হলো? 12 ডিভাইডেড বাই 2 কর, কত আসে? 6। 6 এলো। কম্বিনেশন কটা বন্ডেড অ্যাটম আছে? 4টে। তাহলে 4 + 2। ওরা চাইছিলিস তোরা 4 + 2 এর একটা এক্সাম্পল, তখন মনে পড়ছিল না, এখন মনে পড়লো দিলাম। 4 + 2 হয়ে গেলে কি হয়ে যাবে? স্কয়ার প্ল্যানেট। বোঝা গেছে? এবার বলবি তোরা, স্যার শিখেছিস তো নাকি শিখিসনি বল। এবার তোরা বলবি যে স্যার এই যে আপনি বলছেন স্কয়ার প্ল্যানার, সিস দেখতে কেমন, তাই তো? স্ট্রাকচারটা কি করে আঁকবো? এবার তার দিকে দেখা যাক। বললাম ঘাবড়াবি না, ধৈর্য রাখবি শুধু। প্রথম থেকে বলবি। প্রথমে কি ছিল? লিনিয়ার। একটা এক্সাম্পল নিলাম AB2।
লিনিয়ার যদি হয় সেন্ট্রাল অ্যাটম কে রে এ, দেখতে হবে এইটা। যদি চার্জ থাকে মাথার উপর দিয়ে দিবি, যেমন I3 মাইনাস ছিল, হয়ে গেল স্ট্রাকচার। শেপটা যদি ড্র করতে দিলে করে দিবি এটা এক পৃষ্ঠাতে চার আগে। এর মধ্যে আমি চলবে না দাদা। তারপরে কি ছিল লিনিয়ারের পরে, বলে যা খাতা থেকে। না, ইয়ে ছিল ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার দেখতে কেমন ছিল, এটা নিলাম AB3 টাইপ, ঠিক। এ সেন্ট্রাল অ্যাটম, ট্রাইগোনাল প্ল্যানার বললে আমরা এই আঁকবো। একটা ট্রাইগোনাল প্ল্যানার কিছু পেয়েছিলাম আমরা, CO3 2 মাইনাস পেয়েছিলাম, ঠিক। CO3 2 মাইনাস পেয়েছিলাম, তাহলে সি অক্সিজেন বাইভ্যালেন্ট না, তাহলে ডাবল বন্ড করবে। এটা হচ্ছে CO3 2 মাইনাসের স্ট্রাকচার। বল কোনো প্রবলেম আছে দেখতে দেখ ট্রাইগোনাল প্ল্যানার কিনা। এবার ভ্যালেন্সিটা তোমাকে খেয়াল রাখতে হবে, লুজ ডটও খেয়াল রাখতে হবে। কার্বনের 4টে ভ্যালেন্সি, 4টে বন্ড করতে পারবে, তো একটাকে দিয়ে দিলাম আমি কি ডাবল বন্ড দিয়ে দিলাম। অক্সিজেন তো ভ্যালেন্সি 2, তাহলে ওটা নিউট্রাল হয়ে গেল, বাকিগুলো সিঙ্গেল বন্ডে আছে, সেই জন্য দুটো মাইনাস আছে। ডাবল বন্ডে থাকলে কোনোটাও মাইনাস থাকতো না, ঠিক। বেশ, তাহলে ট্রাইগোনাল প্ল্যানারের ক্যাটাগরিতে AB3 যেটা নর্মাল সেটা পেলাম। নেক্সট কি ছিল ট্রাইগোনাল, হ্যাঁ টেট্রাহেড্রাল। ট্রাইগোনাল প্ল্যানারের লিনিয়ারটাও ছিল মনে হয় না, লিনিয়ারটা ছিল না, ঠিক আছে। ও লিনিয়ার তো হয়েছে। টেট্রাহেড্রালে চলাই, কি নিলাম AB4। টেট্রাহেড্রাল তো পারবি আশা করি, তাই না, অনেকবার হয়েছে। এই যে টেট্রাহেড্রাল শেপ, তাই তো। মাঝেরগুলো দিবি না, আমি যেটা কানেক্ট করেছি সেটা দিবি না, শুধু এইটা দিয়ে রাখবি। এগুলো দিবি না, বেশ। টেট্রাহেড্রালের আন্ডারে একটা হলো AB4 হলো, 2 নম্বর করি AB4 নিয়ে 2 নম্বর করবো কি 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার 3+1, তো AB3 ক্যাটাগরি কি হবে দেখতো, এ পিরামিডাল হবে তো, বি বি বি, এটা হচ্ছে পিরামিডাল। এখানে একটা লোন পেয়ার থেকে যাবে, একটা লোন পেয়ার হয়ে যায় না, লোন পেয়ারটাকে আমরা শেপের আন্ডারে আনি না, সেই জন্য দেখ পিরামিডাল দেখতে লাগেছে। লোন পেয়ারটাকে তুই যদি হাত দিয়ে চেপে দিস দেখবি পিরামিডের মতো দেখতে, ঠিক কি না। বেশ, 3 নম্বর ক্যাটাগরি কি ছিল রে, বেন্ট অর ভি শেপড, এটা AB2 ক্যাটাগরি ছিল, ঠিক কি না। এটা এ বি বি, উপরে একটা লোন পেয়ার থাকবে আর নিচে একটা লোন পেয়ার থাকবে। দেখ টেট্রাহেড্রালের মতো দেখতে হলো না, টেট্রাহেড্রালের ক্যাটাগরি না এটা, কিন্তু যদি লোন পেয়ার দুটোকে চেপে রাখিস তাহলে দেখবি ভি শেপড, ঠিক বলেছি। তাহলে টেট্রাহেড্রালের ক্যাটাগরি শেষ। চলে এরপরে কি ছিল TBP, 4 নম্বর গেল তো, 4 নম্বরের স্ট্রাকচারগুলো পেরে। 5 নম্বর, 5-এর ক্যাটাগরি প্রথমটা কি ছিল 1 নম্বরে TBP, তো AB5 নিয়ে নিলাম। ট্রাইগোনাল উপরে দুটো দাগ থাকলে সেটাকে বাইপিরামিডাল বলা হয়। হ্যাঁ, এটা ছিল BCL5। তো ট্রাইগোনাল বাইপিরামিডাল পেলাম। 2 নম্বরে কি নেব, 4+1 না, AB4 নিয়ে নিলাম। এটা তোরা লাফাচ্ছিলি সিস, তাই তো। তো বলছি সিস কি জিনিস, ধর আমি কি বলেছিলাম তার জন্য, বাগানের
দোলনা বলেছিলাম তো। দেখ এখানে একটা লোন পেয়ার আছে, তাই তো? এটা তো লোন পেয়ার থাকতেই হবে। দেখ এটা টিবিপি ছিল, ঠিক কি না? কিন্তু লোন পেয়ার থাকা মানে ডিস্টর্টেড। লোন পেয়ারটাকে আমাকে না ভেবে করতে হবে, তো লোন পেয়ারটাকে ভাবলি না। ধর সাপোজ এটা আগে এখানে, এবার আমি বোঝাচ্ছি কেন সব বাগানের দোলনা বলছি। লোন পেয়ারটা নেই ধরে নে, হয়েছে? তাহলে এরকম দেখতে ছিল, কেন বাগানের দোলনা বলছি? ধর বাগানে দেখবি এরকম করে একটা লম্বা পাটাতনের মতো আছে, এখানে একজন বসে, এখানে একজন বসে, আর এইদিকে দুটো খুঁটির মতো থাকে। এদিকের ওয়েটে বেশি হলে এদিকে নামে। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় শীর্ষ। 3 নম্বর ক্যাটাগরি আসি। অবভিয়াসলি এখানে একটা লোড পেয়ার থাকবে, সেই লোড পেয়ারটাকে আমরা শেপে ধরি না। 3 নম্বর ক্যাটাগরি কি ছিল রে? AB3 ক্যাটাগরি, মানে কি ছিল? টি শেপড। টি শেপ ছিল তো, এ বি বি বি, ঠিক কি না? দেখতে উল্টো টি এর মতো দেখতে না? লম্বা একটা দাগ, এদিকে একটা গেছে, টি এর মতো দেখতে। লোড পেয়ারটা কোথায় আছে? একটু বাঁকা করে এইরকম করে থাকবে আর কি। তবে ট্রাইগোনাল বাইপিরামিডাল অরিজিনালটা ছিল না। 2-3 কম্বিনেশন ছিল AB3 ক্যাটাগরিতে। এটা ছিল 4+1, টি শেপটা ছিল 2+3, এই সরি 3+2, উল্টো বললাম। 3+2, বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার 2টো, তাই না? এটা ছিল না? AB5 এ কি ছিল? 5+0, সেটাকে কি বলেছিলাম আমরা? পেন্টাগোনাল ট্রাইগোনাল বাইপিরামিডাল, টিবিপি বলেছিলাম এটাকে, ঠিক কি না? আচ্ছা, AB4 যখন এলো 4+1, তখন তাকে কি বললাম আমরা? সিস। আচ্ছা, AB3 টাইপ অফ যখন এলাম 3-2, তখন দেখতে কি লাগলো? টি শেপ। টি শেপের মতো লাগছে না? টি শেপ। ধর এই এই অরিজিনাল কি ছিল, কিন্তু স্ট্রাকচার কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডালই আছে, শুধু শেপটা চেঞ্জ হলো, টি শেপ হলো। এবার ধর, এবার জেনে রাখ, এই যে ট্রাইগোনাল বাইপিরামিডালকে একটু হিস্ট্রি বলতে হবে। এই যে 3টে বন্ড আর এই যে 2টো বন্ড, দুটোর আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এই যে 3টে বন্ড আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে যে 3টে বন্ড আছে, তাকে বলা হয় ইকুইটোরিয়াল। আর যে এই লম্বা পারপেন্ডিকুলার বন্ড আছে, তাকে বলা হয় অ্যাক্সিয়াল। ইকুইটোরিয়ালস আর মাচ মোর স্টেবল দেন অ্যাক্সিয়াল, কারণ ইকুইটোরিয়াল ইন বিটুইন দ্য অরবিটালসে থাকে, দুটো অরবিটালের মাঝখানে থাকবে, ওভারল্যাপটা তাদের হবে। আর অ্যাক্সিয়াল যদি হয়, দুটো অরবিটাল মুখোমুখি ওভারল্যাপ করবে। তাহলে কি হচ্ছে? এনার্জি কতভাবে হাই হচ্ছে অ্যাক্সিয়াল, ইকুইটোরিয়ালটা এনার্জি কতভাবে লো হচ্ছে। এবার আমি লোন পেয়ার যখন দিচ্ছি, লোন পেয়ার মানে হাই ইলেকট্রন ডেনসিটি, যে অলরেডি আনস্টেবল আছে, হাই ইলেকট্রন ডেনসিটি নিয়ে আছে, হাই এনার্জাইজড হয়ে আছে, তাকে আমি যদি আবার লোন পেয়ার দিই, তাহলে এনার্জিটা আরও বেড়ে যাবে না? আনস্টেবল হয়ে যাবে। সেই জন্য টি শেপটের ক্ষেত্রে যে দুটো লোন পেয়ার তৈরি হয়েছে, বলবি যে স্যার আমি এই উপরের দুটোতে লোন পেয়ারটা দিতে পারতাম, এখানে লোন পেয়ার একটা, এখানে একটা লোন পেয়ার দিতে পারতাম, পারতিস, তাহলে তো টি শেপ হতো না। তাহলে স্যার এটাও তো হতে পারে। আমি বলবো না, তার কারণ হচ্ছে অ্যাক্সিয়াল হচ্ছে এমনিতে এনার্জাইজড, তার উপরে লোন পেয়ার যদি দিস, হাই ইলেকট্রন ডেনসিটি, আরও এনার্জাইজড হবে, আনস্টেবল প্রচণ্ড হয়ে যাবে। সেই জন্য বেটার হয় তার কম্পাউন্ডার স্টেবিলিটির জন্য আমরা কি করি? ইকুইটোরিয়ালে দিয়ে দিই দুটো লোন পেয়ার, যাতে কম্পাউন্ডটা স্টেবল হয়। বুঝতে পারলাম? ক্লিয়ার? বেশ। আর কিছু ছিল? 4 নম্বর ছিল, কি ছিল? 3-2 হলো। এবার দেখবো আমরা AB2 নেবো 2-3-এ। সেটা কি দেওয়া ছিল দেখতো? লিনিয়ার দেওয়া ছিল। লিনিয়ারের ক্ষেত্রে ঘটনাটা একটু উল্টো করবে। একটু ঘটনা ঘটলে এখানে 3খানাই ইকুইটোরিয়ালে বলে দেয়, 3খানাই লোন পেয়ার।
এই হয়ে গেল। ওই তিনটে লোন পেয়ারটাকে চেপে রাখ, দেখবি একটা লিনিয়ার লম্বা সরলরৈখিক পেয়ে যাচ্ছি আমি। বুঝতে পারলাম? এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচারের শেপ। তাহলে লিনিয়ার যে কোনো কম্পাউন্ড আসবে তাকে আমরা লিনিয়ার, কোন লিনিয়ারটাকে বলছি বলতে এটা এটা দেখ, লিনিয়ার কিন্তু তিনটে ক্যাটাগরি আছে, তিনটে বা দুটো আছে। দেখ, একটা আছে এমনি নর্মাল লিনিয়ার হ্যাভিং নো লোন পেয়ার, তাই তো? আর একটা লিনিয়ার হচ্ছে হ্যাভিং কিন্তু তিনটে লোন পেয়ার। তাহলে যদি তিনটে লোন পেয়ারে থাকে তাহলে তিনটে লোন পেয়ারেরই করবো, যেমন থাকবে সেরকম। তাহলে 5 ক্যাটাগরি শেষ, 6 ক্যাটাগরিতে আসে। 6 ক্যাটাগরি কি বলছে প্রথমে? AB6 মানে 6 + 0। 6 + যদি 0 হয় তাহলে অক্টাহেড্রাল। এটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল ঠিক। এবার দেখি 6 প্লাস 5 + 1 স্কোয়ার পিরামিডাল, তাই তো? AB5 নিয়ে নি, কি হবে? A একটা উপরের দিকে, এইটার ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিয়ালেই দিতে হবে, এখানে ইকুইটোরিয়াল দেওয়া যাবে না, কম্পাউন্ডারই থাকবে না তখন আর। এটা হয়ে গেল আমাদের অক্টাহেড্রাল। এটা হয়ে গেল স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল এটা গেল আমাদের AB5। এবার চলে আসি AB4 এ আসি। কত প্লাস কত করবো রে? 4 + 2। কি বলেছিলাম সেটা? স্কোয়ার প্ল্যানার বলেছিলাম না? স্যার আরেকটা স্যার মানে অ্যাক্সিয়াল চেঞ্জ হয়েছে স্যার। হ্যাঁ, অ্যাক্সিয়ালের লোডটা দিতে হবে, মানে স্ট্রাকচারটাই তৈরি হবে না, যার জন্য এটাতে আনস্টেবল হলেও কিন্তু তোকে দিতে হবে। তোকে সে 12-এ পড়বি, ডিটেলস পড়বি এটার, যে কমপ্লেক্স কম্পাউন্ড বলে একটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে একটা টপিক আছে, যেখানে পড়বি তুই একটা অক্টাহেড্রাল কিভাবে স্কোয়ার প্ল্যানারে কনভার্ট হচ্ছে, তখন কিন্তু আমি বোঝাবো। আগের ক্ষেত্রে অ্যাক্সিয়াল হ্যাঁ, আগের ক্ষেত্রের সঙ্গে এটার একটু ঘটনাটা আলাদা হবে, সেজন্য এখন কিচ্ছু ডিটেলস বললাম না, এখন শুধু বলে দিলাম এক্ষেত্রে অ্যাক্সিয়াল দিতে হবে। 12-এ আছে, আসি না, তোকে এই লেভেলে জিজ্ঞেসও করবে না। 12-এ আছে, তখন 12-এ ডিটেলস বলবো। ওই এইটা নিয়েই একটা বড় চ্যাপ্টার আছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এটা কি হয়ে গেল? স্কোয়ার প্ল্যানার। ঠিক, বেশ। তারপরে কি আছে? 3-2, এইগুলো আর লাগবে না। 3-2 এর স্ট্রাকচার আর লাগবে না, কারণ এইগুলোর তোদের কম্পাউন্ড তৈরি আসবে না। একবারে চলে আসবি 7-এ। যেগুলো লাগবে না সেগুলো আমার দরকার নেই। 7-এ ফালতুতে মাথা বোঝা করে লাভ নাই, এখন নাই, যখন লাগবে তখন বলবো। 7-এ চলে আসবি, যে ধরনের কম্পাউন্ড দেবে তার বাইরে কিন্তু তো আমি একটাও করাবো না। 7-এ চলে আসে 7-0, তাই তো? AB7 কি বলেছিলাম বলতো? পেন্টাগোনাল বাই পিরামিডাল, মনে পড়ছে? পেন্টাগন আঁকলাম, 5 মেম্বার রিং, বি দিলাম, বি দিলাম, বি দিলাম, বি দিলাম, বি দিলাম, এই বাই পিরামিডাল হয়েছে 7টা। এটা হলো 7 + 0। হয়েছে? ঠিক, চলে আসি কত? AB6 কত হচ্ছিল এটা কম্বিনেশন? 6 + 1 কি দিয়েছিলাম রে? ডিস্টর্টেড অক্টাহেড্রাল দিয়েছিলাম কিনা?
এটা একটা করতে পারিস, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এটা একটা করতে পারিস, বুঝতে পারলাম? একটা লোন পেয়ার রয়েছে, এরকম ভাবে রাখতে পারিস। এইটাকে আবার আরেকটা ফর্মে লিখতে পারিস। এই লোন পেয়ারটাকে আমি অক্সিজেন করে দিলাম, দেখলি? ডিস্টর্টেড অক্টাইড। তাহলে এই ফর্মে লিখতে পারিস, আবার ওই ফর্মেও লিখতে পারিস। যে কোনো একটা ফর্মে লেখ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি কি এক্সাম্পল দিয়েছিলাম সেগুলো একটু বলতো, তাদের শেপগুলো লিখবি। i3টা আমি করে দিয়েছিলাম, i3 মাইনাস। আর কি শেপ করে দিলাম? XCO, তাহলে XCOF4 দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, বলবি একটা করে। XCOF4 দিয়েছিলাম, যেটা শেপ করানো হয়নি। BRF5 দিয়েছিলাম, SF4 দিয়েছিলাম, এগুলো পড়ে দেখা যায়। NH3 তো হয়েছে, বাদ দেন। আর XCF4 F4, আচ্ছা একটা দিলাম ICL3 আর IF7। এটাই খুনি করে দেখা। এই এতগুলো তো করাই আছে, হাইব্রিডাইজেশনটা করা আছে, শুধু স্ট্রাকচারটা ড্র করবি, যেগুলো দেখালাম আমি সেই হিসাবে ড্র করবি। একটা করে দেবো, যেমন SF4 স্ট্রাকচার বানানো আছে, মানে হাইব্রিডাইজেশন বানানো আছে, কি হবে সেটাও তোরা জানিস, লেখাও আছে। তাহলে সিসো হবে এটা ড্র করবি, তোকে এটাও তো ড্র করতে দিতে পারে। এটা JSF4, ক্লিয়ার? এরকম করে ড্র করতে হবে, এত কটা ড্র করে দেখা আমাদের। হ্যাঁ, তার মধ্যে একটা করে দিলাম আমি। তাহলে প্রথমেই করে দিই XCOF4, ড্রয়িং কি হবে দেখা। XCOF4 হাইব্রিডাইজেশন বের করা আছে, ইন্ডেক্স নাম্বার বের করা আছে, শেপ বের করা আছে, শুধু তোকে ড্র করতে হবে, আর কিচ্ছু না। XCOF4 কি ক্যাটাগরি আসছে? আরে শেপ বল, স্কয়ার পিরামিড। দেখ স্কয়ার পিরামিডের স্ট্রাকচার আমি একটু আগে দেখিয়েছি, চল দেখ স্কয়ার পিরামিডের স্ট্রাকচার আমি একটু আগে দেখিয়েছি। এই যে দেখ স্কয়ার পিরামিড, ঠিক কিনা? কি ছিল? তাহলে XC বসা এখানে এর জায়গায়, চারটেতে F দিয়ে দে, এখানে ডবল বন্ড অক্সিজেন দিয়ে দে, আর একটা লোড পেয়ে দিয়ে দিবি উপরে। XC কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন তো, কোঅর্ডিনেট করে দিলাম। লোন পেয়ার আর দিস না, তাহলে 1 2 3 4, 4 আর 2 6 আর 2 8, না লোন পেয়ার থাক লোন পেয়ার থাক। তাহলে এটা এই ফরম্যাটে আসতে হবে, বুঝতে পারলি? তারপরে কি দেওয়া আছে? BRF5 কি বেরিয়েছে তোদের? কি বেরোলো BRF5? কি অবস্থা? BRF5 করানো হয়নি? 6 এসছে, কত? 5+1 তো, 5+1 হলে 6 এ 5+1 কি ছিল? স্কয়ার পিরামিড। আচ্ছা এটাও তো হয়ে যাচ্ছে স্কয়ার পিরামিড। বিআর দিয়ে দে এর জায়গায়, আর 5টা বি তে 5টা এফ দিয়ে দে, উপরে একটা লোন পেয়ার দেখিয়ে দে, হয়ে গেল, গল্প শেষ। তারপরে কি ছিল? SF4 তো আমি দেখিয়ে দিয়েছি। সিসো XCF4 কি বেরিয়েছিল?
করবে এসপিপি ডিডু 6 ছয়, 4+2 ছিল। করে নে। তাহলে কি করবি, স্কোয়ার প্ল্যানেট দেখানো আছে, দেখ স্কোয়ার প্ল্যানেট কোনটা ছিল, এই যে এই তো স্কোয়ার প্ল্যানেট ছিল, এই যে। তাহলে এক্সি দিয়ে দে, হ্যাঁ এক্সি দিয়ে দে, চারিদিকে 4টে এফ দিয়ে দে, উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার। আর তারপরে কি আছে, আইসিএল 3 বের কর এবার, এটা তো নতুন, বের কর। হ্যাঁ সুন্দর, বাবা রে চট আর চট। তাহলে আইসিএল 5, আইসিএল 3 ছিল তো, হ্যাঁ 7 10 বাই 2 5, 5 এ কি বললো 3+2, 3+2 তে কি বলেছিলাম, টি শেপ ড্র করে দে, টি শেপ। দেখ কত সোজা, কোথায় ছিল টি শেপ আমার, এই যে টি শেপ, আইসিএল 3 টি শেপ এরকম হয়ে যাবে। লোন পেয়ার দুটো ইকুইটোরিয়ালে দিয়ে দিস বাবু, হ্যাঁ লোন পেয়ার দুটো ইকুইটোরিয়াল দিয়ে দিস। আইটা হচ্ছে মাঝে লিখবি, এর জায়গায় 3 দিকে সিএল। হুম না এদিকে দিলে প্রবলেম আছে, টি শেপটা থাকবে কই না, হ্যাঁ পুরোটাই ঘুরিয়ে দিলে হবে না, পুরোটাই যদি ঘোরার তাহলে হবে। তারপরে কি আছে আইসিএল 3 পরে, IF7 বের কর, 7, তাহলে কি কম্বিনেশন কি, 7-0 তে কি হয়, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল চলে যা পেন্টাগোনাল বাই পিরামিডাল, এইতে দেখ বসা, কার মতো, পেন্টাগোনাল বাই পিরামিডাল তো বাই পিরামিডাল তো এইটাই হবে, একটাই তো আছে, মাঝে হচ্ছে, মাঝে বসাবি আই, তারপরে ওই 5এর রিং করবি, 5 দিকে দাগ টানবি, তো 5টা তোর এফ দিয়ে দিলি, IF7 তো, আর দুটো বাই পিরামিডাল করে নিবি, উপরে একটা নিচে একটা, হচ্ছে না হয়নি, হয়েছে। তাহলে দেখ পৃথিবীর যে কোনো ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্গানিকের বলছি না কিন্তু আমি, হ্যাঁ ইনঅর্গানিক কম্পাউন্ডের যে কোনো তোকে কম্পাউন্ড দিক এইরকম করে বার করবি, হাইব্রিডাইজেশন বার করবি, শেপ বের করে দিবি, ঠিক কিনা, তাছাড়া মানে চুটকির মধ্যে হয়ে যাবে, ঠিক কিনা। এই হলো আমাদের হাইব্রিডাইজেশন এবং জিওমেট্রি, বোঝাতে পারলাম। এরপরে এটা গেল, আমি একটা শর্ট ট্রিকের মাধ্যমে সব কিছু দেখালাম, তো মেন যে কনসেপ্টটা সেটাও দেখতে হবে আমাদের, তাই তো। আজকে আর দেখবো না, শুধু হেডিংটা দিয়ে রাখ, অরবিটাল ওভারল্যাপ অফ হাইব্রিডাইজেশন বা ভিবিটি বলে লিখে রাখ, ভ্যালেন্স বন্ড থিওরি, ভিবিটি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি, অরবিটাল ওভারল্যাপ, এটা করে তো ভিবিটি, অরবিটাল ওভারল্যাপে যেতে হবে না, ভিবিটি হেডিং দিয়ে দে, তোদের ক্ষেত্রে সোজা ভিবিটি কি নাম হচ্ছে, ভ্যালেন্স বন্ড থিওরি। এই একই জিনিস, দাঁড়া পালাচ্ছিস কথা, আমি একটু বোঝি, এই একই জিনিস যা আমরা বের করলাম সেটাই করব, এবার আমরা অরবিটালের একটু ওভারল্যাপ দেখাবো, বা হয়তো বলতে পারিস যে অরবিটালের মধ্যে ইলেকট্রন কিভাবে ঢুকছে সেটা দেখাবো, তার কত একটা প্যাটার্ন আছে। তো আমাদেরকে কেউ ভিবিটি দিয়ে লিখতে, অবশ্য বোর্ডের কোয়েশ্চেনে হয়তো লিখতে বলতেও পারে, জয়েন্টের কোয়েশ্চেনে যদি মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, কেউ তোকে চাইবে না, কেউ তোকে চাইবে না যে তুই লিখে দেখা, কোনোদিন না, এমসিকিউ তো, তাই না। তাহলে জয়েন্টে বা নিট হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, তোর ক্ষেত্রে এটা হচ্ছে সুপ্রিম, এটা আমি শেখালাম। শুধুমাত্র ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইএসসি বোর্ড হোক, তারা কি করবে, বোর্ডের জন্য লিখে দেখাতে বলতে পারে, 2 মার্কস দিয়ে দিল যে লিখে দেখাও বাই ড্রয়িং ভিভিটি, তখন তোকে ভিভিটি ড্র করতে হবে। আমি বেশি কিছু করবো না, এটা আমি শুধু 2টো এক্সাম্পল দিয়ে দেবো, 2টো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, বাদ বাকি তোদের বই আছে নিয়ে আমি যেটা যাব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, হচ্ছে পোলার অ্যান্ড নন পোলার। তোদের বইয়ে দেখবি, এখানে একটা কথা বলি,
তোদের বইয়ে দেখবি পোলার এবং নন পোলারটা আগে দিয়েছে, তারপরে হাইব্রিডাইজেশন। ঠিক? তো পোলার আর নন পোলারটা আগে পড়ে তারপরে হাইব্রিডাইজেশন করার মানে বোকামি, চরম বোকামি। কারণ তুই যখন একটা পোলারকে নন পোলারে নিয়ে আসবি ডাইপোল মুভমেন্ট দিয়ে, তখন তার স্ট্রাকচার লাগবে। কোথা থেকে পাবো? বলো মুখস্থ করা স্ট্রাকচার। আমি কি করলাম? হাইব্রিডাইজেশনটা আগে পড়িয়ে দিলাম, তাহলে কি হলো, তুই স্ট্রাকচারটা জেনে গেছিস। এবার যখন আমি পোলার নন পোলার মলিকুলে দেখাবো তোকে CCl4 টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং সে হয়ে যাচ্ছে তার চার্জ সেপারেশন থাকা সত্ত্বেও সে নন পোলার, ডাইপোল মুভমেন্টে ক্যান্সেল করে দিচ্ছে, হ্যাঁ, তো কিন্তু তুই স্ট্রাকচারটা তৈরি করতে পারবি, কারণ তোর সামনে টেট্রাহেড্রাল আছে। বুঝতে পারলি কিসের জন্য আমি হাইব্রিডাইজেশনটাকে আগে পড়েছিলাম? তো সিলেবাসে হাইব্রিডাইজেশন শেষের দিকে আছে কেমিক্যাল বন্ডিং, যাতে তোরা ভালো করে বুঝতে পারিস, সেই জন্য আমি হাইব্রিডাইজেশনটা আগে পড়ে দিলাম। ঠিক তো? একদম শেষে আছে না সিলেবাসে? করতেই হবে, না করলে ছেলেরা বুঝবে কি করে? তো জেনে রাখবি, বই যেটা লেখে, বই যে সিকোয়েন্সে লেখে সেটাই সুপ্রিম নয়। অনেক ছেলে মেয়েদের এটা ধারণা থাকে, স্যার বই তো এখানে নাই। আমি এটাই বলছি যে বই যেখানে লেখে, বই যে সিকোয়েন্সে লেখে সেটা সুপ্রিম নয়। যেটা টিচার ভালো বোঝে, যেটাতে তোরা ভালো বুঝতে পারবি, টিচার ভালো বোঝাতে পারবে, তোরা যেটা ভালো বুঝতে পারবি, সেটা হচ্ছে আসল। বুঝতে? তো দেখবি আমার পড়ার মধ্যে তোরা হয়তো বইয়ে গিয়ে খুলবি, দেখবি স্যার এখানে তো অনেক শেষে হাইব্রিডাইজেশন আছে কেমিক্যাল বন্ডিংয়ে, এত বাদ দিয়ে দিয়ে চলে গেলেন। বাদ কিন্তু আমি দিইনি, আমি শুধু হাইব্রিডাইজেশনকে টেনে আনলাম যাতে বাকিগুলো আরো ভালো বুঝতে পারিস। বুঝতে পারলাম? ঠিক, চল আজকের জন্য Yes.